হ্যালো গাইস। তো আজ আমি চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। ছোট্ট ব্লগ বললাম না, কারণ বড় ব্লগ। আমি এসে গেছি আঁটপুরে, শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের স্নেহধন্য এই আঁটপুর, সেটাই আপনাদের আমি ঘুরে দেখাবো। তো আমি যেখানে আছি সেই জায়গাটি হচ্ছে রাধা গোবিন্দর মন্দির প্রাঙ্গণ। আর সেই রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণের মধ্যেই আছে রাসমঞ্চ। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাসমঞ্চ। এখানেই তখন রাস উৎসব পালিত হতো খুব ধুমধাম করে। এখানেই পূজা অর্চনা সব কিছু হতো। এরপরে অনেক কিছু আছে, মেন আকর্ষণ পরবর্তী দেখানো হচ্ছে। এখন দেখানো হবে শ্রী শ্রী রাধা গোবিন্দের মন্দির। এখন যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দূর থেকে। অ্যাকচুয়ালি আমি ভেতরে যেতে পারিনি। এই গাছটি হচ্ছে বট গাছ, ঠাকুরের সময়কাল থেকেই এখানে আছে। এই সেই মেন রাধা গোবিন্দের মন্দির। শ্রী শ্রী ঠাকুরের যে মামার মিত্র বাড়ি, সেই তারই অধীনে আছে এখনও। দেখুন মন্দিরটা কত সুন্দর, টেরাকোটার কাজ আছে নির্মাণ। আমি একটু জুম করে দেখাচ্ছি। যেহেতু মন্দির বন্ধ ছিল আমি ভেতরে যেতে পারিনি। খুব সূক্ষ্ম মানে কাজ, সেই দিনের সেই সময়কার প্রত্নতাত্ত্বিক যে কাজগুলো ভালোভাবে এখানে লিপিবদ্ধ করা রয়েছে। এখন এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই আছে, যেটা দেখলাম বা জানতে পেরেছি। তো এই সেই মিত্রবাটি সংলগ্ন রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণ। এখানে এখন অনেকগুলো শিব মন্দির আছে, 4টি শিব মন্দির আছে এখানে। তো এখন আমরা যাব, প্রধান আকর্ষণ আমাদের রামকৃষ্ণ মঠের মন্দির। এই সেই মন্দির, এসেই গেছি আমি। তো সামনে থেকে একটু দেখাবো তোমাদের মন্দিরটা। খুবই নির্জন পরিবেশ, এখানে এলে সত্যি মনটা খুব ঠান্ডা হয়ে যায়। অনেক কষ্টের মাঝখানেও এখানে যদি কেউ একবার আসে কিছুক্ষণের জন্য, তাহলে মনটা অনেক ঠান্ডা হয়ে যায়। এই সেই রামকৃষ্ণ মঠের যে দুর্গাপুজোর সময় নির্ঘণ্ট এখানে দেওয়া হয়েছে, দেখে নিন। এটা হচ্ছে মন্দিরের আভ্যন্তরীণ দর্শন। যেহেতু মেন গেটটা বন্ধ ছিল, দরজাটা, সেহেতু আমি উপর থেকেই ভিডিওটা করেছি। চারপাশে অনেক মহারাজের ছবি আছেন, যারা সেই সময় ঠাকুরের দর্শন পেয়েছিলেন, ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। অনেক মহারাজের ছবি এখানে রাখা আছে। সবগুলো দেখাবার চেষ্টা করেছি, কিন্তু সবার নামগুলো আমি দেখাতে পারিনি। যীশুখ্রিস্ট থেকে শুরু করে সকল জ্ঞানী ঋষিরা এখানে সবাই আছেন, মহান ব্যক্তিরা। এখানে একবার সময় করে যদি আসতে পারেন, আপনারা নিজেরাই উপলব্ধি করবেন যে আপনারা কোথায় এসেছেন। এই সেই মোড়, এখান থেকেই রামকৃষ্ণ মঠের মন্দিরে যাওয়া যায়। এটা হচ্ছে অফিস যাওয়ার, মঠের যে অফিস সেখানে যাওয়ার রাস্তা। এবং ঠাকুরের শয়নকক্ষ বলুন, স্বামীজির শয়নকক্ষ বলুন,
মা শারদার শয়নকক্ষ, এই দিকেই যেতে হয় দেখতে গেলে। তো যাচ্ছি আমি, এটা মেইন অফিস। এইদিকেই এই যে জায়গাটা দেখাচ্ছি, এর ভেতর দিয়ে প্রবেশ করব আমরা এখন। এর ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে দুপুরের যে ভোগ বা রাত্রিরের যে যারা গেস্ট হাউসে থাকে রাত্রিরে তাদের জন্য ব্যবস্থা করা থাকে 3 বেলা খাবারের। আসলে আমি যখন গিয়েছিলাম, মানে আমি সেটা দুর্গাপুজো চলার কিছুদিন আগে, দুর্গাপুজো শুরু হবে তো আর কিছুদিন পরেই, তো এই ভিডিওটা তো আমি তখনই গিয়ে করেছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছেন প্যান্ডেল করা হয়েছে, চারিদিক প্যান্ডেলে পরিবেষ্টিত। আর এর ভেতরে মহারাজরা এসে থাকেন, এখানে চিফ প্রেসিডেন্ট মহারাজ এখানেই থাকেন। তো আমি একটু যাব ভেতরে। তুমি যাও। স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ ও ধ্বনি মণ্ডপ আমি এবার আপনাদের দর্শন করাব। এটা হচ্ছে মা লক্ষ্মীনারায়ণের মন্দির, মিত্রবাড়ির লক্ষ্মীনারায়ণের মন্দির এটি। এই সেই দুর্গা মণ্ডপ যেখানে মা শারদা এসেছিলেন। মাই নতুন করে আবার পুজোর প্রচলন করেছিলেন। অনেক বছর পূজা বন্ধ হয়ে পড়েছিল, তখনই মিত্রবাড়ি থেকে স্বামী প্রেমানন্দ মহারাজের মা শারদা ময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে পুজো শুরু করেন। আর এই সেই ধ্বনি মণ্ডপ যেখানে স্বামীজি সহ আর তার 8 জন মিত্রদের নিয়ে শপথ নিয়েছিলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করার। সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তারা নিজেদেরকে এই সেই জায়গা যেখানে আগুন জ্বালিয়ে তারা যীশুখ্রিস্টের বাণী পড়তে পড়তে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা শ্রী ঠাকুরের বাণী প্রচার করবেন সারা দেশে বিদেশে। তাই করে দেখিয়েছেন তারা। তাদের সেই নাম এবং সেই যে তখনকার ঘটনা, সেটা আমি আপনাদের তুলে ধরলাম এই লেখাটার মাধ্যমে। এই দেওয়ালেই সেটা লেখা আছে, দেখে নিন। আর তাদের মহারাজদের ছোটবেলার যে নাম তাও এখানে লেখা রয়েছে। এবার আমি যাচ্ছি একটু ভিতরে, যেখানে মা শারদা ময়ীর শয়নকক্ষ আছে। কত সুন্দর সুন্দর ছোট ছোট করে বাগান করা হয়েছে এখানে। কত নিরিবিলি পরিবেশ, এত সুন্দর নিরিবিলি পরিবেশ সত্যি এইসব জায়গায় না গেলে দেখতে পাওয়া যায় না। এবার আমি যাব শ্রী শ্রী মা ও স্বামীজির ঘরে। এই সেই মিত্রবাড়ি। এখানেই স্বামীজি থাকতেন তার 8 জন পারিষদদের নিয়ে। এখানে 1-2 রাত্রি তিনি থেকেছিলেন। আর মা শারদা মোট 2 দিন এখানে থেকেছিলেন, 2 রাত। খুব বৃষ্টি পড়ছিল সেই দিন, আমি যেদিন গিয়েছিলাম। এটা হচ্ছে মায়ের ঘরে যাওয়ার পথ। এবার এই দিকে চলে যাব। এত সুন্দর কলকা করে সাজানো আছে। এই যে লং বারান্দাটা দেখছেন, এই বারান্দা দিয়ে যেতে হয়। এবার আপনারা দেখবেন স্বামী বিবেকানন্দের শয়নকক্ষ।
এবার আপনারা দর্শন করবেন স্বামীজির শয়নকূপ। এখানে তিনি তার 9 জন পারিষদদের নিয়েছিলেন। তাদের ছবি এখানে দেওয়া আছে। এবার আমরা যাব মা শারদাময়ীর ঘরে। তিনি এখানে মোট 2 রাত ছিলেন। তিনি দুর্গাপুজো চালু করেছিলেন। এই সেই বারান্দা। মা শারদাময়ীর পাশেই ছিল স্বামী প্রেমানন্দ মহারাজের মায়ের ঘর। মায়ের সেবা করাই ছিল তার প্রধান কাজ, সেজন্যই তার পাশের ঘরে তিনিই ছিলেন। এই সেই কক্ষ যেখানে মা ছিলেন। সত্যি আমি যে সেখানে দাঁড়িয়েছিলাম, একটা আলাদা অনুভূতি ছিল আমার মধ্যে। ভাবতে পারিনি যে এরকম একটা জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো, মাকে দেখতে পাবো। বেশি কিছু চাই না, শুধু একটু আশীর্বাদ করলেই আমি ধন্য। মা কোনো বিছানায় শুতেন না, তাই কোনো বিছানার এখানে আয়োজন নেই। এবার দেখুন যে 9 জন পারিষদ ছিলেন, তাদের নাম। এখানে অনেক মহারাজদের ছবি আছে, যেসব মহারাজরা তার ঠাকুরের সংস্পর্শে ছিলেন, ঠাকুরের স্নেহধন্য ওনারা। এই সেই ঘর যেখানে বাবুরাম মহারাজ মানে প্রেমানন্দ মহারাজের মা থাকতেন। প্রচুর বৃষ্টি পড়ছিল যখন আমি গিয়েছিলাম, তাও আমি ভিডিওটা করবার জন্য কিছুটা ভিজিয়েছিলাম। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর এই সন্ধ্যারতি দেখার জন্য সত্যি আমি অধিক আগ্রহে অপেক্ষা করি। সে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বলুন, যে কোনো রামকৃষ্ণ মিশন মানেই এই সন্ধ্যারতি ভালো লাগে। মানে খুব মনোমুগ্ধকর পরিবেশ, খুব শান্ত পরিবেশে ঠাকুরের গানে গানে সন্ধ্যাটা কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। মহারাজের এই আরতি দেখে সত্যি আমার মনে একটা আলাদা অনুভূতি এনে দিল। একদিকে স্বামীজির ছবি আছে, আর একদিকে ছবি আছে স্বামী প্রেমানন্দ মহারাজের ছবি। এটি ওনারই বাসভবনের কাছে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে। গর্ভগৃহ রয়েছে, উপরে স্বামীজি উপরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ, নিচে রয়েছে শারদাময়ীর পাশে রয়েছে স্বামী প্রেমানন্দ মহারাজ ও স্বামীজি। এরপর মঠের আশপাশটা ঘুরে দেখাবো। অনেক লোক